ভাড়া বাড়ি, এই শব্দটার মধ্যে লুকিয়ে থাকে অদ্ভুত এক অস্তিত্ব। কারণ ওই বাড়িটা তোমার নয়, তুমি জানোই না তোমার আগে সেখানে কে থাকতো, কি ঘটেছিল সেই দেয়ালের আড়ালে। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর প্রশ্নটা হলো, তুমি কি সত্যি ওই বাড়িতে একা আছো, নাকি এখনো কেউ আছে যে ওই বাড়িটি ছেড়ে যেতে পারেনি? আচ্ছা, আমরা যখন নতুন কোনো বাড়িতে উঠি, আমরা শুধু ঘর, জানালা আর ভাড়াই দেখি, কিন্তু কখনো কি ভেবেছো এই ঘরগুলো আগে কার গল্প লুকিয়ে রেখেছে? আজকের গল্প একটা সাধারণ পরিবারের, যারা ভেবেছিল তারা একটা সস্তা, শান্ত, নিরিবিলি বাড়ি পেয়েছে। কিন্তু তারা জানতো না এই বাড়ির 3 নম্বর ঘরটা কখনোই খালি ছিল না। আর এই 3 নম্বর ঘরই তাদের জীবনে এক ভয়ঙ্কর ঝড় তুলতে চলেছে। নমস্কার, এমটি স্টুডিও 0.1 এর ভৌতিক জগতে আপনাদের স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমনই সব রহস্যময় ভৌতিক ঘটনা শোনার জন্য। অভিজিৎ, তার স্ত্রী মিতা আর তাদের 6 বছরের ছোট্ট একটি ছেলে, নাম রুদ্র, শহরের ব্যস্ততা আর কোলাহল থেকে একটু দূরে শান্ত একটা জায়গায় থাকার স্বপ্ন দেখেছিল তারা। কলকাতার বাইরে এমন একটা বাড়ি যেখানে থাকবে খোলা হাওয়া, নিস্তব্ধ দুপুর আর নির্ভেজাল শান্তি। কয়েকদিন ধরে খোঁজাখুঁজির পর অবশেষে তারা একটা বাড়ি পেয়ে যায়। বাড়িটা পুরনো, একটু জরাজীর্ণ, তবুও অদ্ভুতভাবে আকর্ষণীয় একটা বাড়ি। বাড়িটা বড়, রুমগুলো অনেকগুলো, আর সবচেয়ে বড় কথা, ভাড়াটা অস্বাভাবিকভাবে অনেক কম। এলাকাটা একটু নির্জন, চারপাশে বাড়িঘর রয়েছে ঠিকই, কিন্তু মানুষজনের সেরকম কোনো কোলাহল নেই। তখন এসব কিছু তাদের সমস্যা বলে মনে হয়নি, বরং তারা ভেবেছিল এই তো একটা পারফেক্ট বাড়ি, থাকার উপযুক্ত। বাড়িটা দেখানোর সময় বাড়িওয়ালার আচরণটা একটু অদ্ভুত ছিল। সে খুব বেশি কথা বলতে চাইছিল না, চোখে চোখ রাখছিল না ঠিক মতো। মনে হচ্ছিল যেন কিছু একটা সে লুকাচ্ছে আমাদের থেকে। তবুও শেষে সে একটা কথাই বলেছিল, সব ঘরই ব্যবহার করতে পারবেন, কিন্তু 3 নম্বর ঘরটা খালি রাখবেন অবশ্যই। কথাটা বলার সময় তার গলায় একটা অদ্ভুত গম্ভীর্য ছিল, যেন অকারণেই শরীরে কাঁটা দিয়ে ওঠার মতো। কিন্তু অভিজিৎ সেটাকে একদমই গুরুত্ব দেয়নি। সে হেসে বলেছিল, আরে ওগুলো সব পুরনো দিনের কুসংস্কার, ঘর খালি রেখে লাভ কি? মিতা একটু অস্বস্তি বোধ করছিল ঠিকই, কিন্তু স্বামীর কথায় সে আর কিছুই বলতে পারল না। আর ছোট্ট রুদ্র, সে তো তখনই বাড়ির ভেতরে দৌড়দৌড়ি শুরু করে দিয়েছে। কিন্তু তারা কেউই বুঝতে পারেনি সেদিন সেই সিদ্ধান্তটা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। প্রথম কয়েকদিন সবকিছু একদম স্বাভাবিক ছিল। নতুন বাড়ি, নতুন পরিবেশ, ধীরে ধীরে তারা সেটার সাথে অভ্যস্ত হয়ে উঠছিল। কিন্তু দিনের বেলা বাড়িটা যতটা শান্ত আর স্বাভাবিক লাগত, রাত নামলেই যেন সেই একই বাড়ি একটু অন্যরকম হয়ে যেত। তবুও তারা কেউই তখনও কোনো অস্বাভাবিক কিছু খেয়াল করেনি। কিন্তু চতুর্থ দিনের পর থেকে সবকিছু বদলাতে শুরু করলো। একদিন সন্ধ্যাবেলায় রুদ্র হঠাৎ করে মিতার কাছে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখে একটা অদ্ভুত ভয়, যেটা সাধারণ কোনো শিশুর কল্পনার মতো লাগছিল না। তারপর সে ধীরে ধীরে বলে, মা, ওই ঘরে একটা আঙ্কেল বসে আছে। মিতা প্রথমে কথাটা শুনে হালকা হেসে উড়িয়ে দেয়। সে ভেবেছিল নতুন বাড়ি, নতুন পরিবেশ, এইসবের কারণেই রুদ্র হয়তো কিছু কল্পনা করেছে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায় ছিল। রুদ্র যেই ঘরের কথা বলছিল সেটা ছিল ওই বাড়ির 3 নম্বর ঘর। আর সবচেয়ে ভয়ের বিষয়টা হলো,
রুদ্র কখনোই এই ঘরের ভেতরে যায়নি। মিতার মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে যায়, কারণ সে খুব ভালো করেই জানতো ওই ঘরটার দরজা তো সবসময় বন্ধই রাখা হয়। তাহলে রুদ্র দেখলো কিভাবে? সেই দিন দুপুরে বাড়িতে আর কেউ ছিল না। অভিজিৎ বাইরে কাজে গিয়েছিল, রুদ্র ঘুমিয়ে পড়েছিল। পুরো বাড়িটা অদ্ভুতভাবে চুপচাপ, যেন নিস্তব্ধতার মধ্যেও কিছু একটা লুকিয়ে আছে। মিতা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল ওই দরজাটার সামনে। 3 নম্বর ঘর, যে ঘরটা নিয়ে এতদিন ধরে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছিল, যে ঘরটা খালি রাখতে বলেছিল বাড়িওয়ালা। একটা অদৃশ্য টান না চাইলেও যেন তাকে বাধ্য করছিল দরজা খুলতে। শেষ পর্যন্ত সে হাত বাড়ায়। দরজাটা খুলতে একটা ঠান্ডা হাওয়া সরাসরি মুখে এসে লাগে মিতা। ঘরের ভেতরটা অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে যায়, যেন অনেক দিন ধরে সূর্যের আলো এখানে ঢোকেনি। জানলাগুলো সবই বন্ধ, তবুও পর্দাগুলো হালকা করে নড়ছে। মিতার বুকের ভেতরটা ধুকধুক করতে থাকে। সে ধীরে ধীরে ভেতরে পা রাখে। ঘরের কোনায় একটা পুরনো কাঠের চেয়ার পড়ে আছে। চেয়ারটা এমন ভাবে রাখা যেন কেউ একটু আগে সেখানে বসেছিল। তার ঠিক তখনই মিতার মনে হলো চেয়ারটার উপর কেউ বসে আছে। সে স্থির হয়ে তাকিয়ে থাকে, শরীর যেন নড়াচড়া করতে পারছে না। কিন্তু 1 সেকেন্ডের জন্য চোখ সরাতে সবকিছু স্বাভাবিক। চেয়ারটাও ফাঁকা হয়ে যায়, ঘরে কেউ নেই। মিতা আর এক মুহূর্তেও দাঁড়ায়নি। সে দ্রুত বেরিয়ে আসে এবং দরজাটা জোরে বন্ধ করে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, দরজার ওপাশে দাঁড়িয়ে থেকেও তার মনে হচ্ছিল ঘরের ভেতরে যেন এখনো কেউ বসে আছে। সেই দিনের পর থেকে বাড়িটার পরিবেশটা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। দিনের বেলা সবকিছুই আগের মতোই স্বাভাবিক ছিল, কিন্তু রাত নামলে যেন পুরো বাড়িটা জীবন্ত হয়ে উঠত। প্রতিদিন রাতে একই জিনিসগুলো ঘটতে শুরু করলো। 3 নম্বর ঘর থেকে খুব নিচু স্বরে ফিস ফিস শব্দ, আর দরজা হালকা নিয়মিত টোকা, আর মাঝে মধ্যেই যেন কেউ ধীরে ধীরে হাসছে। এই ধরনের আওয়াজ প্রায়ই আসতে শুরু করলো এই বাড়িটা থেকে। প্রথমে তারা ভেবেছিল হয়তো বাতাসের শব্দ অথবা বাড়ির পুরনো কাঠের আওয়াজ, কিন্তু দিন যত এগোতে লাগলো শব্দগুলো যেন ততই স্পষ্ট হতে শুরু করলো। একদিন গভীর রাতে, ঘড়িতে তখন ঠিক সময়টা 2:17। অভিজিৎ হঠাৎ ঘুম থেকে উঠে যায়। তার মনে হচ্ছিল কেউ তাকে ডাকছে, খুব কাছ থেকে, খুবই ধীরে আওয়াজে। দরজাটা খোল বলে। অভিজিৎ প্রথমে স্থির হয়ে বসে থাকে। সে বোঝার চেষ্টা করছিল এটা কি স্বপ্ন নাকি সত্যি আমি শুনছি। কিন্তু আবার সেই একই শব্দ, দরজা খোল। এবার সে আর নিজেকে থামাতে পারেনি। একটা অদ্ভুত টান যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই রুমটির দিকে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। অন্ধকার করিডোর দিয়ে সে এগোতে শুরু করে, সোজা 3 নম্বর রুমের দিকে। সে দরজার সামনে এসে থেমে যায়। তার বুকের ভেতরটা ধকধক করছে, হাত কাঁপছে। আর ঠিক তখনই দরজার ওপাশ থেকে কেউ ধীরে ধীরে দরজাটা চাপ দিতে শুরু করে। অভিজিৎ একদম বরফের মতো জমে যায়, কারণ সে স্পষ্ট বুঝতে পারছিল দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে, আর সেই কেউ যেন বেরিয়ে আসতে চাইছে। সেই রাতের ঘটনাটার পর অভিজিৎ আর এক মুহূর্ত দেরি করেনি। পরদিন সকালে এসে সরাসরি বাড়িওয়ালার কাছে চলে যায়। তার চোখে স্পষ্ট আতঙ্ক, গলায় রাগ আর ভয়ের মিশ্রণ।
আপনি আমাদের সবটা বলেননি। প্রথমে বাড়িওয়ালা কিছুই বলতে চাইছিল না। সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, কথা ঘুরিয়ে দিচ্ছিল বারে বার। কিন্তু অভিজিৎ এবার আর থামেনি। সে বারবার চাপ দিতে থাকে, প্রশ্নের পর প্রশ্ন। অবশেষে বাড়িওয়ালার মুখের অভিব্যক্তি বদলে যায়। তার চোখ নিচের দিকে নেমে আসে, গলা কেঁপে ওঠে। আর তারপরই সে ধীরে ধীরে সত্যটা বলতে শুরু করে। কয়েক বছর আগে এই 3 নম্বর ঘরে একজন ভাড়াটে থাকত। চুপচাপ মানুষ ছিল, কিন্তু কারোর সাথে বেশি কথা বলতো না। একদিন হঠাৎ করে সে নিজেকে শেষ করে দেয়। অভিজিৎ স্থির হয়ে শুনছিল, তার শরীর ঠান্ডা হয়ে আসছিল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। বাড়িওয়ালা আবার বলতে শুরু করলো, আমরা কেউই বুঝতে পারিনি 3 দিন, পুরো 3 দিন তার দেহটা ওই ঘরেরই ভেতরে ছিল। আর যখন দরজাটা ভেঙে খোলা হয়, তখন তাকে পাওয়া যায় ঠিক ওই চেয়ারটার উপর বসা অবস্থায়। অভিজিতের মনে হঠাৎ সেই দৃশ্যটা ফিরে আসে। মিতার দেখা সেই চেয়ার, রুদ্রর বলা আঙ্কেল, সবকিছু একসাথে মিলতে শুরু করে। তাহলে এতদিন ধরে 3 নম্বর ঘরটা আসলে খালি ছিল না। সেই রাতটা সবকিছু শেষ শুরু হয়ে উঠেছিল। ঘড়িতে তখন আবার বাজে 2:17। হঠাৎ করেই রুদ্র ধীরে ধীরে ঘুম থেকে উঠে বসে। তার চোখ দুটো অদ্ভুতভাবে ফাঁকা, যেন সে পুরোপুরি জেগে নেই। সে বিছানা থেকে নামলো, আর কোনো কথা না বলে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো সোজা 3 নম্বর ঘরের দিকে। মিতা প্রথমে বুঝতে পারেনি, কিন্তু কয়েক সেকেন্ড পরই সে দেখে রুদ্র দরজার দিকে এগিয়ে যাচ্ছে। রুদ্র, কোথায় যাচ্ছিস? মিতা ছুটে গিয়ে তাকে থামাতে চায়। রুদ্র থেমে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায়। আঙ্কেল আমাকে ডাকছে। মিতার শরীর ঠান্ডা হয়ে যায়। তারপর কোনো ছোঁয়া ছাড়াই 3 নম্বর ঘরের দরজাটা নিজে থেকেই খুলে যায়। ঘরের ভেতরটা অন্ধকার, অস্বাভাবিক ঠান্ডা, আর ঠিক মাঝখানে সেই চেয়ারটার ওপর কেউ বসে আছে। মিতা স্থির হয়ে যায়। তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না, কারণ যেটা সে দেখেছিল ওটা মানুষ না। চেয়ারে বসে থাকা সেই কিছু, তার কোনো মুখ নেই, শুধু একটা গভীর অন্ধকার ফাঁকা, যেন শূন্যতা নিজেই একটা আকার নিয়েছে। আর তারপর ধীরে ধীরে সেটা মাথা ঘুরিয়ে তাকায় সোজা রুদ্রর দিকে। পরদিন সকালে পাড়ার কয়েকজন লোক লক্ষ্য করে বাড়িটার মূল দরজাটা আধ খোলা। অনেকক্ষণ ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। শেষে তারা ভেতরে ঢোকে। পুরো বাড়িটা অস্বাভাবিকভাবে খালি, কোথাও কেউ নেই। অভিজিৎ, মিতা, রুদ্র, তাদের কোনো চিহ্নই নেই। সবকিছু যেন হঠাৎ করেই থেমে গেছে, যেন তারা কোনোদিন এখানে ছিলই না। কিন্তু একটা জিনিস সবার নজরে আসে, 3 নম্বর ঘর, দরজাটা খোলা। কেউ সাহস করে ভেতরে তাকায়। ঘরের মাঝখানে সেই পুরনো চেয়ারটা একই জায়গায়, আর চেয়ারটার ঠিক পাশে মাটিতে স্পষ্ট দেখা যায় 3 জোড়া পায়ের ছাপ। একটা বড়, একটা মাঝারি, আর একটা ছোট্ট, যেন ওরা এখনো সেখানেই আছে। ঘরটা এখন আর খালি নয়। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমনই সব রহস্যময় ভৌতিক ঘটনা শোনার জন্য। আর হ্যাঁ, যদি আপনাদের লাইফে এমন কিছু ঘটনা ঘটে থাকে যেগুলো আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি আমরা ইউটিউবের মাধ্যমে সবারই সামনে তুলে ধরার চেষ্টা করব। আবারও আসছি একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।